নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই হাই নিউজ নেটওয়ার্কের মুখোমুখি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। প্রত্যেক দিন প্রত্যেক এপিসোডে প্রত্যেক পর্বে আমরা যখন মুখোমুখিতে আসি তখন আমাদের সঙ্গে থাকেন কোনো বিশিষ্ট একজন মানুষ। এই মুহূর্তে গনগনে রোদের তাপ আর সেই সঙ্গে সঙ্গে প্রচণ্ড দাবদাহ এই মধ্য বৈশাখেও রেহাই দিচ্ছে না মানুষকে। মানুষজন অসুস্থ হয়ে পড়ছেন। যারা রাজনৈতিক নেতা নেত্রী তাদের এখন আরও বেশি ব্যস্ততা, তার কারণ চলছে লোকসভা নির্বাচন। সবেমাত্র গোটা দেশ জুড়ে 190টি আসনে এবং এ রাজ্যের 6টি আসনে নির্বাচন পর্ব সমাধা হয়েছে, অর্থাৎ ভোট গ্রহণ পর্ব সমাধা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত ভোট বাকি রয়েছে আরও 5টি পর্বের। আর সেই 5টি পর্বের শেষে জুন মাসের 4 তারিখে জানা যাবে ফলাফল। কিন্তু এই মাঝখানের যে সময়টা, এই সময়টায় যেমন প্রকৃতির তাপ বাড়ছে, সেই সঙ্গে সঙ্গে উত্তাপ বাড়ছে রাজনৈতিক ক্ষেত্রেও। রাজনৈতিক নেতা নেত্রীদের মুখের কথাতেও যথেষ্টই উত্তাপ বাড়িয়ে দিচ্ছে বঙ্গের। আর ঠিক সেই সময় এমন একজন মানুষের সঙ্গে আমরা আজকে সাক্ষাৎকারে বসেছি এই হাই নিউজের স্টুডিওতে, যিনি একজন প্রথিতযশা চিকিৎসক, যার নাম বললেই তার পরিচয়টা সবাই জানতে পারেন। তিনি ডাক্তার অরিন্দম বিশ্বাস, ইন্টারনাল মেডিসিনের বিশেষজ্ঞ। বিগত প্রায় 3টে দশক জুড়ে তিনি মানুষকে ভালো করে চলেছেন, অর্থাৎ অসুস্থ মানুষের সেবা করে চলেছেন। স্বাগত জানাই ডক্টর বিশ্বাস আপনাকে। আমি অরিন্দম দা বলতেই অভ্যস্ত। হ্যাঁ বলুন। কিন্তু বিষয়টা হচ্ছে এরকমটাই যে ডক্টর অরিন্দম বিশ্বাসের পরিচয় শুধুমাত্র এইটুকুই নয় যে তিনি একজন চিকিৎসক, একদম সেই সঙ্গে সঙ্গে তিনি একজন সংগঠক, এবং দক্ষ সংগঠক হিসেবে তাকে আমরা দীর্ঘদিন ধরে পাচ্ছি এমন একটি ক্ষেত্রে, যে ক্ষেত্রটিতে বোধহয় এই মুহূর্তে সরব হওয়াটা অত্যন্ত জরুরি, দরকার। পিছু হটছে বাঙালিরা, বিভিন্ন ক্ষেত্র থেকে তাদের পিছু হটতে হচ্ছে, এবং সেই পিছু হটতে হটতে এমনকি একটি সম্প্রতি সকলেই হয়তো দেখেছেন যে একটি প্রতিষ্ঠান তারা বিজ্ঞাপন দিয়েছেন যে সেখানে তারা কোনো বাঙালি এমপ্লয়িকে চান না, কোনো বাঙালি কর্মীকে তারা চান না তাদের সংগঠনে, মানে তাদের সংস্থায় কাজ করুন। এই রকম যখন পরিস্থিতি, তখন বাঙালির হয়ে বলবার মতো, বাংলার হয়ে বলবার মতো, বাংলা ভাষার হয়ে বলবার মতো মানুষজন ক্রমশ বাড়ছে। এই মুহূর্তে বিভিন্ন সংগঠন কাজ করছে, সেই সংগঠনের সঙ্গে সঙ্গে জাতীয় বাংলা পরিষদও কাজ করছে। সম্প্রতি রাস্তায় নেমে একটি মিছিল করতেও দেখা গেল, যেখানে 90% ভূমিপুত্রদের সংরক্ষণ চাই, ইনার লাইন পারমিট চাই, এবং সেই সঙ্গে সঙ্গে বাংলা ভাষা অত্যাবশ্যক করা দরকার। বিভিন্ন ক্ষেত্রে নানান দাবি তাদের পেশ করলেন অরিন্দম দ্বারা। আমি একদম সেই জায়গা থেকে চিকিৎসক হিসেবে যেটা, সেটার ক্ষেত্রে পরে আসবো অরিন্দম দা, আমি একদম সংগঠনের কথা দিয়ে শুরু করি। নিশ্চয়ই। সেটা হচ্ছে এই মুহূর্তে আপনারা একটা টার্ম ইউজ করেন, সেটা হচ্ছে গুটখা, ভুজিয়া ইত্যাদি ইত্যাদি। তো এই যে অবাঙালি একটা, মানে হিন্দি, হিন্দু, হিন্দুস্থান, এই রকম একটা আইডিয়া চাপিয়ে দেওয়া মানুষের ওপর, চাপিয়ে দেওয়া এরকম একটা কথা যে হিন্দি ভাষাই হচ্ছে রাষ্ট্রভাষা, সেই জায়গার থেকে হিন্দি সংস্কৃতি অর্থাৎ অবাঙালি সংস্কৃতিকে বাঙালির উপর চাপিয়ে দেওয়া, এটা তো আজকের নয়, এটা দীর্ঘদিন ধরে হচ্ছে। এবং এই আন্দোলনটা শুরু করলেন ঠিক কোন জায়গা থেকে, এবং এই মুহূর্তে ঠিক কোন জায়গায় রয়েছেন আপনারা, আমি সেই জায়গাটা একটু জানতে চাই প্রথমে। দেখুন, আমি কিছুদিন বাইরে ছিলাম, সেখানে আমি দেখেছি একজন বাঙালিকে কিভাবে নিপীড়িত করতে হয় সেটা বাইরের লোকেরা জানে, বা তাদের রাজ্যের বিষয়টা। বিহারের লোক, আমি বিহারে ছিলাম কিছুদিন, বিহারের লোক বিহারি বিষয়টা ওরা অনেকটা গর্বের, এবং সেখানে বাঙালিদের জায়গা খুব একটা নেই। আছে, এটা নয় যে একেবারে অসম্মান প্রত্যেক মুহূর্তে করছে, কিন্তু ভেতরে ভেতরে কিন্তু বিহার বিহার ব্যাপারটা আছে। বাংলায় যখন দেখলাম, বা বাংলা ধরুন, আমি বহু বছর আগে, যেটা আমার প্রথম নজরে এলো, যখন ছোটবেলায় ইডেন গার্ডেন্স, তারপর যখন ছোট আমি থেকে বড় আমিও ইডেন গার্ডেন্স দেখলাম ইডেন গার্ডেন্সের দর্শকদের যে সংস্কৃতি বদলে গেছে। খেলাটা কেউ দেখতে আসে না, সাধারণ বাঙালি ছিল একসময়। যখন আমি ক্লাস 6 থেকে খেলা দেখছি, তারপর যখন আমি ক্লাস 12-এ গিয়ে খেলাটা দেখছি, ওই 6 বছরের মধ্যে একটা বদলে গেল কলকাতা। ইডেন গার্ডেন্সকে দেখলেই বোঝা যেত সংস্কৃতিটা বদলে যেতে শুরু করলো। মানে এইটাও তো, ইডেন গার্ডেন্সে বসে অন্য টিমের বিরুদ্ধে যখন আমরা হারছি, তখন যে বাঙালিরা খেলাটাকে ভালোবেসেছে, খেলা ক্রিকেটারদের ভালোবেসেছে, ইন্ডিয়া হেরেছে,
কিন্তু আজকে যখন 96 সালে শ্রীলঙ্কার সাথে খেলতে গিয়ে গুরু সিংহের কাছে গিয়ে একটা মদের বোতল এসে পড়লো, তার মানে ওটা কি বাঙালিরা ফেলেছিল? এটা কিন্তু বাঙালির সংস্কৃতি ছিল না। এটা আপনি যদি একটা পত্রিকার নাম বলছি, আজকাল পত্রিকায়, সেটা অনেকদিন আগে যখন একবার মনে আছে ফাঁকা ইডেন গার্ডেন্সকে করে খেলা হলো, বুদ্ধদেব বাবু মুখ্যমন্ত্রী ছিল, সেটা খারাপ ছিল, কারণ ওখানে অনেক বাঙালিরা কিন্তু টিকিট কেটে গেছিল, কিন্তু কারা খেলা দেখতে পেরেছিল? সাধারণ বাঙালি না। ক্লাব হাউসে বসে একজন অবাঙালির দ্বারা পরিচালিত তখন ইডেন গার্ডেন্স, সেই সময় তারা ছাড়া বাকি সবাইকে পুলিশ পিটিয়ে দিয়ে বার করলো যাদের টিকিট কেনা ছিল, এবং ঘটনাচক্রে সেটা নিয়ে মামলা হয়েছে। তারপরে কি হয়েছে আমি আর জানি না, কারণ আবার সিএবির হয়ে বড় একজন উকিল হাইকোর্টের তিনি দাঁড়িয়ে গেছিলেন। তিনি এখন হয়তো বয়স শেষ হয়ে গেছে, আর কিছু নেই তার। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, ইডেন গার্ডেন্সে ইট পড়তে যাবে কেন? বাঙালিরা তো আজকে, আমার বাবা যখন ছোট তখন সে খেলা দেখেছে, বাবা যখন বড় সে খেলা দেখেছে, তখন বাবা বলতো যে এই সংস্কৃতি কিরম বদলে গেল রে, অদ্ভুত। এই জায়গা থেকে মনে হলো যে বাঙালির হাতে ইডেন গার্ডেন্স আর নেই, বাঙালির হাতে কিছু নেই, সেটা কিন্তু বুঝতে পারছিলাম। তবুও মনে হয়েছিল ঠিক আছে। কিন্তু এসে কলকাতায় এসে একটা জিনিস বুঝলাম যে 2010-এর পরে যখন আমি একটা বেসরকারি হাসপাতালে গেলাম, যে সবকিছুতেই অবাঙালির প্রাধান্যটা বেশি। মানে হাতে, মানে রাশটা কিন্তু অবাঙালিদের হাতে রয়েছে। বাঙালিরা কাজ করে যাচ্ছে, একদিকে বদনাম, বাঙালিরা কাজ করতে পারে না, কিন্তু বাঙালিদের দিয়েই কাজ হচ্ছে, কিন্তু সবকিছু লাভবান, মানে বড় একটা লাভের অংশটা ওদের হাতে চলে যাচ্ছে। তো এটা ভেতরে ছিল, এটা ভেতরে বাঙালি হিসেবে আমি ভীষণ নিজেকে গর্ববোধ করি, এখনো করি। হ্যাঁ, আমি বাঙালি, এটা আমি ভীষণভাবে গর্ববোধ করি। সেই জায়গা থেকে মনে হয়েছিল, অপেক্ষায় ছিলাম কোনোদিন কোনো সময় যদি এরকম একটা আন্দোলন হয়। আমরা বাঙালি বিষয়গুলো দেয়াল লিখন ছিল, আমরা বাঙালি জানাতে পারিনি কার কাছে পৌঁছতে হবে, কিভাবে পৌঁছতে হবে। আমরা বাঙালি তো শুরু করেছিল, এরপরে নবজাগরণ এসেছিল, নবজাগরণ এসে ব্যাপারটা হয়ে গেল এলিটিজম। এখন সুনীল গঙ্গোপাধ্যায়, অশোক দাশগুপ্ত, বা এখন বর্তমান মন্ত্রী তিনিও ছিলেন, ইন্দ্রনীল সেন তিনিও ছিলেন এইসব ব্যাপারগুলোতে। কিন্তু ঘটনাচক্রে আপনি যদি দেখেন, সেখানে কিন্তু শ্রমজীবী বাঙালির কথা আসেনি। জাতীয়তাবাদী আন্দোলন করতে গেলে, জাতিকে শক্তিশালী করতে গেলে, আপনি ভিতকে, যারা ভিত্তিটা কারা, কৃষি, যারা বাঙালি শ্রমিক, তাদের নিয়ে যদি বড় সড়ো আন্দোলন না করতে পারেন, তাহলে জাতীয়তাবাদী আন্দোলনের যে মূল বার্তাটা আপনি সবার কাছে পৌঁছতে পারবেন না। যার কাছে মার্সিডিজ গাড়ি রয়েছে, সে আপনার টিভিটা অন করবে, সে একটু কফি আউটলেটে আলোচনা করবে, তারপরে বলবে একটু বাঙালি আলোচনা, আমি একটু ইংলিশে কিছু একটা সে বলে দিল। কিন্তু শ্রমজীবী মানুষ যে রিক্সাটা চালাচ্ছে, যে কৃষিজীবী, যে আজকে খুব দুঃখ লাগে পরিযায়ী কথাটা ব্যবহার করতে, এই যে মানুষগুলো যখন যায়, সেই বাঙালিকে নিয়ে যদি বড় আন্দোলন করা যায়, সেই তাদের নিয়ে যদি জোট বাঁধা যায়, তাহলে কিন্তু একটা বৃহত্তর আন্দোলন বাংলায় হতে পারে, এবং পশ্চিমবাংলায় বলবো সেই পশ্চিমবাংলায় হতে পারে, এবং সেই জাতীয়তাবাদী আন্দোলন কিন্তু অনেক বেশি মাত্রা পাবে, অনেক বেশি লোকের কাছে গ্রহণযোগ্য হবে। এই বিষয়টা আমার ভীষণভাবেই, আমি ক্রিম অফ দ্য সোসাইটি, আমি খুব স্পষ্ট কথা বলতে পারি, আপনি জানেন, আমি সামনে বলে দিই, ভাই ডাক্তার হয়েছি তার মানে কয়েকটা বেশি পরীক্ষা পাস করেছি। আমি ক্রিম অফ দ্য সোসাইটি নই, আমিও একজন শ্রমজীবী মানুষ, আমাকেও খাটতে হচ্ছে, এবং আমারও যেভাবে আমি চলি, আমি সাধারণ বাঙালি হিসেবেই চলি, সাধারণ বাঙালির কথাটাই বলি, সেই জন্য আমার অসুবিধা হয় না। আমি হাঁটতে হাঁটতে অনেক কিছু দেখতে থাকি, আমি অটোতেও চলি, বাসেও চলি। মানুষের কথাটা তো জানতে হবে, বাঙালির কষ্টটা বুঝতে হবে। খালি আবৃত্তি করে গান গেয়ে কিন্তু বাঙালি জাতীয়তাবাদ হবে না, খালি বিশ্বজনীন বাঙালি বললে বাঙালির কিছু হবে না, জায়গাটা অন্যদের হাতে আমরা দিয়ে দেবো, এই হচ্ছে এক কথায়। একদম। আপনি আমরা বাঙালির কথা বললেন, একসময় দেখতাম দেয়ালে লেখা আমরা বাঙালি, আর নিচে লেখা বাঙালি জাগো, তার নিচে কেউ দুষ্টুমি করে লিখে দিয়েছিল যে কাঁচা ঘুম ভাঙিও না। কিন্তু সত্যি সত্যি কি ঘুম ভেঙে উঠেছে বাঙালি? আমি ঠিক এই জায়গাটা থেকে প্রশ্ন করতে চাইব। তার কারণ হচ্ছে, আমি যদি দেখি একটি বাঙালির সংস্থা, বাঙালির মালিকানাধীন সংস্থা, আমাদের যেরকমটা আর কি, মানে আমাদের হাই নিউজ, আমাদের কর্ণধার বা মিলন চক্রবর্তী,
এবং চন্দ্রিমা চক্রবর্তী। তো সেই জায়গাতে আমি দেখা গেল যে একটি বাঙালি সংস্থা থেকে অন্য একটি অবাঙালির মালিকানাধীন সংস্থায় অনেক বেশি সেখানে স্যালারি, তো কর্মীরা সেখানে চলে যেতে চাইবে। এই জায়গাটা অর্থাৎ স্বার্থের জায়গাটা, সেখানে যদি বলাও হয় যে একজন বাঙালিকেও সেখানে জায়গা দেওয়া হবে না, তবুও সেখানে জায়গা পেতে চাইবে। এই স্বার্থের জায়গাটা, শ্রমজীবী মানুষের কথা যেহেতু বললেন, খেটে খাওয়া মানুষের কথা যেহেতু বললেন, আমিও তো সেই সমাজেরই প্রতিনিধি, খেটে খাওয়া শ্রেণীরই প্রতিনিধি। নিজেকে এলিট বলে মনে করি না, সংবাদকর্মী, সাংবাদিক নই। তো সেই জায়গা থেকে সেই জায়গাটাকে কমব্যাট করার মতন জায়গা কি এসে পৌঁছেছে এখন এই মুহূর্তে? দুঃখের বিষয়, বাংলার একটু ইতিহাসটা জানতে হবে। ব্যাপারটা হচ্ছে বিধানবাবু বাংলাটাকে কয়েকটা কল্যাণী 3টে জায়গা করে দিয়ে ভেবেছিলেন অনেক বড় কিছু করেছেন, কিন্তু বিধানবাবুর থেকে শুরু হয়েছে ধ্বংসটা। এটা কিন্তু ঘটনা, ধ্বংসটা উনি শুরু করেছিলেন। এবং আজকে বলে তো লাভ নেই, মানুষটা আজকে ধানবাদ জামশেদপুর আমাদের যে পাওয়ার কথা ছিল সেটা উনি টাটার সাথে কি বোঝাপড়া করেছিলেন আমি জানি না। ডাক্তার হিসেবে ভালো ছিলেন, তবে হ্যাঁ 1 মাইল দূর থেকে অসুখ বলে দিচ্ছে যদি এটা হয়, এটা মিথ্যে, এটা মিথ্যে, এটা হতে পারে না কোনোদিন। বিধানবাবু ভালো ডাক্তার ছিলেন, এইটুকু মেনে। রাজনীতিক হিসেবে আমি একটাই কথা বলবো, ওই ডবল ইঞ্জিন সরকার করতে গিয়ে নেহেরু তাবেদারি করেছিলেন, এবং তাবেদারি করতে গিয়ে বাংলাটাকে কিন্তু অনেক অংশে শেষ করেছেন। এরপরেই বিধানবাবুর পরে প্রফুল্ল সেন, তার কোনো সেরকম পর, তারপরেই একটা বাংলা কংগ্রেস, তারপরেই কিন্তু একটা খারাপ জিনিস, যেটা দেখুন খারাপ ভালো বলছি না, একটা আন্দোলন এসেছিল, নকশাল আন্দোলন। সেখানে তাদের কিছু ভুল এলো, ভুলটা হয়েছিল স্কুল ভেঙে দাও, মূর্তি ভেঙে দাও। তারপর ওখানে একজন কবি ছিলেন যাকে ওরা মানে ভিক্টোরিয়াতে মেরে দিয়েছিল, কিন্তু এইসব। তারপর যেটা ভুল হলো, বাঙালিকে দেখে দেখে জোরদার মারো, জোরদার জোরদার জোরদার, বাঙালি ব্যবসায়ীকে মারো। বড়বাজার সুন্দরভাবে ব্যবসা করে গেছে, অন্য জায়গা থেকে লোক এসেছে, তাদের বাঙালিকেই শেষ করতে হবে। বাঙালি বড় লোক হলেই তাদের শত্রু, সমাজ শ্রেণীর শত্রু হয়ে যাচ্ছে, সমাজের শত্রু হয়ে যাচ্ছে। এই জায়গাটাই সব থেকে বড় ভুল হলো, বাঙালি ব্যবসায়ীরা পিছিয়ে পড়ল। এরপর 72 থেকে 77 সিদ্ধার্থবাবু কিছু করেছিলেন, ইলেকশনটা তো রিগড হয়ে এসছিল। তারপরে তো 34 বছর আমরা দেখলাম, 34 বছরে তো যা ইন্ডাস্ট্রি ছিল ভাগিয়ে সব বেরিয়ে যাও, ওই করে দাও। তারপরে চেষ্টা করলে কি হবে, ধ্বংসটা তো তোমরা করে ফেলেছো। তারপরে সিঙ্গুর চেষ্টা হয়েছে, এটা অস্বীকার করার নেই, কিন্তু এখনো সেই জায়গায় বাংলা একটা ভয়ের জায়গা রয়েছে বিজনেস। কিন্তু আমার বক্তব্য হচ্ছে সেই জায়গাটা আনতে হবে। আমরা তো অবাঙালিদের বেরিয়ে যেতে বলছি না, কিন্তু যে অবাঙালি বাঙালিকে অপমান করছে তাদের এখানে থাকার অধিকার আমি মনে করি আর নেই। এবং পরিষ্কার কথা, অবাঙালি যারা, আমি অবাঙালিকে তো অপমান করতে পারবো না, বিবাল সারাকে অপমান করতে হয়, যে মানুষটা বাংলার সংস্কৃতিকে ধরেছে। মনোজ মুরলী, যে আজকে বাংলার সংস্কৃতিতে গাইছে, হৈমন্তী শুক্লা, যিনি আজকে অত্যন্ত ভালো গায়িকা। এরকম অনেক অবাঙালি যারা বাংলার সাথে মিশে গেছে। মাদার টেরেসা একটা বিষয় ছিল, বাঙালিকে ঠিক মাদার টেরেসা বিরাট কিছু করেছে আমি বলবো না, সেখানে কিছু বিতর্ক আছে, কিন্তু আমি তাও বলবো এরকম অনেক আছে যারা বিদেশ থেকে এসে, সিস্টার নিবেদিতা আছেন, ঠিক আছে, তো আমার রাজেশ্বরী ভরদ্বাজ যে বিখ্যাত টপ্পা গাইতেন, যাকে রবীন্দ্রনাথ খুব দুঃখ পেয়েছিলেন যে তার শরীর খারাপ বলে পড়া শেখাতে পারেননি, এইসব মানুষও তো ছিলেন। সুতরাং অবাঙালি বলে না, কিন্তু যে অবাঙালি, এই যে গুটকার কথাটা বলছেন, গুটকা চিবিয়ে গুটকার কথাটা আমরা সরে আসছি, গুটকা কথাটা ঠিক বলা ঠিক নয়, এটা আমিও বলছি, একদম ক্যামেরার সামনে বলছি। কিন্তু যে অবাঙালি গুটকা চিবিয়ে দেয়াল নষ্ট করে বাঙালিকে গালাগাল দিচ্ছে, তাকে তো সহ্য করা কোনো উচিতই নয়, এটা আমি পরিষ্কার কথা বলছি। তাকে কি আমি রসগোল্লা খাওয়াবো নাকি? এইটা কথাটা স্পষ্ট। আর একজন বাঙালি আরেকজনকে যাক না, আমার বক্তব্য হচ্ছে বাঙালিকে তুমি কি করে উপেক্ষা করবে? তুমি এখানে বসে কি ইউপি বিহারের জন্য জায়গা করে দেবে? তুমি রাজস্থানের মালিক, তুমি চাইছো বিহারের লোক, ইউপির লোক আর রাজস্থানের লোক ঢুকুক? সেটা কি মহারাষ্ট্রে পারতে, তামিলনাড়ুতে পারতে? দুদিনে তোমাকে বার করে দিত ওখান থেকে। এই আমাদের অসুবিধা যেটা, আপনাকে একটা কথা, জাতীয়তাবাদী বিষয়টা না নষ্ট করেছে প্রত্যেকটা রাজনৈতিক দল। কংগ্রেস নষ্ট করেছে, বামরা নষ্ট করছে, বর্তমানে তৃণমূলও করছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এখনো পর্যন্ত বাঙালির জন্য রাজনৈতিক দল নেই, সেটা হওয়া খুব প্রয়োজন হয়েছে। এই জন্য জাতীয়তাবাদী আন্দোলনটা প্রসারিত হোক, মানুষের কাছে পৌঁছক, মানুষ এবার গ্রহণ করবে জাতীয়তাবাদী প্রয়োজন আছে, মানুষ বুঝতে পারছে, এইটুকু বলতে পারি।
একদম। আপনারা ভোটে লড়বেন কিনা সেই প্রশ্নটা পরে করব, কিন্তু তার আগে আমি একটা প্রশ্ন অবশ্যই করব। সেটা হচ্ছে যে আপনারা একটা দাবি তুলেছিলেন এই রিসেন্টলি যে রোববার যে মিছিলটা হলো আর কি, সেই মিছিল থেকে যে বাংলার 42টি কেন্দ্রে 42 জন বাঙালি প্রার্থীকেই জয়ী করুন। তো রাজ্যের ক্ষমতাসীন দল তো বটেই, সেই সঙ্গে সঙ্গে কেন্দ্রের ক্ষমতাসীন দল তারাও অবাঙালি প্রার্থীকে দাঁড় করিয়েছেন যাদের রুটটা বাংলার বাইরের থেকে এসেছে। তো সেই সমস্ত বা এখন এই মুহূর্তে তারা অন্য রাজ্যের নাগরিক, তো সেক্ষেত্রে তাদের আপনারা সমর্থন করছেন না। ঠিক সেই জায়গার থেকে আমি বলতে চাইছি, সেটা হচ্ছে রাজনীতিতে আসাটা, জাতীয়তাবোধ তো অবশ্যই, জাতীয়তাবাদী আন্দোলন তো অবশ্যই, সেই সঙ্গে সঙ্গে রাজনৈতিক হওয়াটা, রাজনৈতিকভাবে লড়াই করাটাও কি জরুরি বলে মনে করছেন? নিশ্চয়ই দরকার আছে। পরিষ্কার কথা বলছি, রাজনৈতিকভাবে লড়াই করাটা প্রশ্ন আছে। কারণ রাজনীতি না করতে পারলে পাওয়ার হাউসটা তৈরি হবে না। বাকি বাঙালি ব্যবসায়ীদের আমি বাঁচাতে, বাঙালি শ্রমিককে বাঁচাতে, বাঙালি কৃষককে বাঁচাতে আমার যে পাওয়ারটা দরকার সেটা কিন্তু আগামী দিন দরকার। পরিষ্কার কথা, হেয়ালি করলে হবে না, লুকিয়ে চুরিয়ে কথা বললে হবে না, প্রয়োজন কিন্তু আছে। যেই করুক, বাঙালির নিজস্ব রাজনৈতিক দল দরকার, সেটা খুব স্পষ্ট করে বলে গেলাম। এবার 42টার কথা আসি। আমরা যে দাবিটা তুলেছিলাম, আমাদের মিছিলটা আরেকটু মানে আগে হবার কথা ছিল, এটা পরে হলো। কারণ আমরা যেদিন আমরা করেছিলাম সেদিন নির্বাচন কমিশনের আওতায় চলে এসেছিল, তখন পুলিশ সেই অনুমতিটা দেয়নি। ওই জন্য আমাদের 1 মাস পরে করতে হলো সেই অনুমতিটা নিয়ে। আমাদের ছিল 42টা কেন্দ্রেই আমরা যেন বাঙালি প্রার্থী চাই, তখন প্রার্থী চাই। এখন যখন নির্বাচন শুরু হয়ে গেছে, আমরা বলছি 42টা কেন্দ্রে যেন বাঙালি প্রার্থীরা জেতে। একটা বলে দিচ্ছি, আসানসোল জাহানারা খানকে জেতাও, 60% বাঙালি আছে সিপিএম এর। কিন্তু একই সিপিএম, সবচেয়ে দুঃখের বিষয়, দক্ষিণ কলকাতায় বাঙালি পেল না। এমন একজনকে পেল যে প্রথম 4 লাইন হয়তো বাংলা বলে, বাকিটা বলতে পারেন না, খুব কষ্ট। এবং তিনি উর্দু হিন্দির জন্য উনি লড়ে গেছেন, এবং ওনার স্বামীও লড়ে গেছেন। দুঃখের বিষয় সেটা। একই জিনিস তৃণমূলও করেছে। বিজেপিকে আমি আলোচনায় আনবো না। বিজেপি নাথানি গাথানি আগরওয়ালদের পার্টি, ওটা কোনোদিনই বাঙালির পার্টি ছিল না। কতগুলো বাঙালি দালাল জুটেছে, তারা লরির নিচে হাঁটে, টেম্পোর নিচে হাঁটে, আর টেম্পোর ওপরে অমিত শাহ, দিলীপ, মানে ওই নামটা কি, নাড্ডারা বসে দাঁড়িয়ে থাকে, তারা হাত নাড়ে আর এরা নিচে থাকে। এটা বাঙালির দল। রাজ্যের বিরোধী দলনেতা এবং রাজ্য সভাপতি বিজেপির, তারা দুজনেই বাঙালি। বাঙালি হোক, তাদের সাথে তারা সবাইকে তো হাফ প্যান্ট পরিয়েছে, কাউকে ফুল প্যান্ট পরিয়েছে? 18টা এমপি দিয়েছে বাংলা, সব হাফ প্যান্ট পরেছিল। একটা ক্যাবিনেট মন্ত্রী পেয়েছে বাংলা, পেয়েছে 5 বছরে। ঘটনাটা বলে লাভ নেই। বিজেপির বাঙালির প্রতি বড় বড় একটা অপমান করার ইচ্ছে। কারণ বললাম তো, শুরুটা তো নাথানি গাথানি আগরওয়াল যাদব এইসব লোকেদের দিয়ে শুরু হয়েছিল বিজেপি। কটা বাঙালি ছিল? ওই শ্যামাপ্রসাদের গল্প করে লাভ নেই। বিজেপি তো পরে হয়েছে, তখন কটা বাঙালি ছিল? এরপরে বাঙালিরা আস্তে আস্তে কয়েকজন শুরু করে। দেখুন, একটা কথা খুব স্পষ্ট কথা আজকে আমি খুব স্পষ্ট কথা বলি, কোন বাঙালি বিজেপিকে সাপোর্ট করে? যে বাঙালি মুসলমান বিরোধী, আর কোনো কারণে বিজেপির আইডিওলজি, বিজেপির চেতনা, বাজে কথা, একদম বাজে কথা। ওসব কথা, মিথ্যে কথা বলে লাভ নেই। আমি মুসলমানদের পছন্দ করি না। কেউ বাংলাদেশের ঘটনা দেখাবে, আমার দাদুর বাবা ওখানে ছিল, এরকম অত্যাচারিত হয়েছে, হয়তো হয়েছে, কিন্তু সেখানে রাজাকাররা ছিল, সেখানে অবাঙালি উর্দু মুসলিমদের তারা করেছে। আর আরো ইতিহাস বলা যায়, সেগুলো অন্যরা বিরক্ত হবে। কিন্তু একটা কথা, এখানে বাঙালিরা যারা সমর্থন করছেন, তারা বিজেপির আইডিওলজি নিয়ে করছে না, তারা মুসলমান বিরোধিতা করছে বলেই এই রাগটাতেই বিজেপিকে সমর্থন করেছে। আর 2 নম্বর, আর কেউ ধান্দায় গেছে সেটা অন্য জিনিস। 2 নম্বর যেটা হচ্ছে, এবার প্রশ্নটা আসছে তৃণমূল আর সিপিএম। এবার সিপিএম এর কথাটা বললাম, গিয়ে এমন দক্ষিণ কলকাতার প্রার্থীকে করলো যে বাংলায় যে যারই আত্মীয় হোক, সেটা কোনো ব্যাপার না, বাংলাটাই বলতে পারে না ঠিক মতো। এইবার 2 নম্বর হচ্ছে তৃণমূল বাংলা যাদব। আমার বক্তব্য, দুর্গাপুরে কি বাঙালি ক্যান্ডিডেট ছিল না? বাঙালি শিক্ষিত মানুষ ছিল না? আসানসোলে কি ছিল না? কে অন্তর্জলি যাত্রা একটা সিনেমা করেছে, তাকে নিয়ে আমি বসিয়ে দিলাম। এটা কি হচ্ছে? 2 নম্বর, কীর্তি আজাদ। আরে কীর্তি আজাদ না হয় কীর্তি করেছিল 83 সালে, সে তো বারবার দল বদলেছে।
আর তার বাবা নিজে আজকে ওই জায়গায় ভাগলপুর রায়, আপনাকে আমি বলছি, যখন আমি ডাক্তারিতে ঢুকিনি 88 অথবা 89, ভাগলপুরের চিফ, যখন বিহারের চিফ মিনিস্টার ছিল কীর্তি আজাদের বাবা, ওর নাম ছিল ভগবত জাহাজাদ। ভগবত জাহাজের সময় ভাগলপুরে একটা রায়ট হয়, ওখানে অনেক বাঙালি লোককে বেরিয়ে আসতে হয়েছিল, কম বেরিয়ে আসতে হয়নি। তারপরে একটা স্লোগান উঠেছিল, जो बिहार को लूटा है वही आजाद से रूठा है। মানে তারপরেই ওনাকে কংগ্রেস বুঝলো আর বেশি দিন টিকবে না, তারপরেই এসএন সিংকে চিফ মিনিস্টার করা হয়। ঘটনাচক্রে এই কীর্তি আজাদ অনেক দল ঘুরে এসেছেন, মেরি গো রাউন্ড হয়ে গেছে কীর্তি আজাদে। এখন তৃণমূলে এসে উনি অবস্থান আপাতত, কিন্তু জিতবেন কিনা হারবেন, কিন্তু ভোট ওনাকে, আমি পরিষ্কার বলছি, ওনাকে ভোট দেওয়া যাবে না। ওখানে বাঙালি আছেন অন্য আরেকটা দলের, সেই বাঙালিকে ভোট দাও। অসাম্প্রদায়িক বলেছি আমরা বারবার, একটা কথা বলেছি, অসাম্প্রদায়িক। সেই জন্য আর ইডেন গার্ডেন্সে 4-6 মেরে আমি যদি প্রার্থী হয়ে যাই, এটা তো দারুণ ব্যাপার, আমি একটা সিনেমা করে প্রার্থী হয়ে গেলাম। তাই তো হচ্ছে, রাজনীতিটাকে খুব নামিয়ে নেওয়া হচ্ছে। রাজনীতিতে কিন্তু পড়াশুনো করতে হয়, রাজনীতি কিন্তু জানতে হয়। সেখানে অর্ধেক পড়াশুনো করে অর্ধেক না জেনে যদি আমি রাজনীতি করতে যাই, তাহলে রাজনীতিতে পার্লামেন্টে আলোচনাটা কি হবে? পেপার ছোড়া হবে, এই হবে, আর দু একটা লোক থাকবেন তাদের কথাটাই আলোচনা হবে, কিন্তু কাগজে আসবে না। কিন্তু এই ব্যাপারে আমরা এখনো বলছি 42টা কেন্দ্রে আমরা অসাম্প্রদায়িক বাঙালিকে জয়ী দেখতে চাই। অসাম্প্রদায়িক বাঙালি, সুতরাং ইঙ্গিতটা কোন দিকে সেটা বোঝাই যাচ্ছে পরিষ্কার। অরিন্দমদা পরিষ্কার কথা বলেন, সোজা কথা বলেন, আমি একটু সোজা কথার দিকেই আসবো। সেটা হচ্ছে যে পার্লামেন্টে যারা পার্লামেন্টারিয়ান হন, অর্থাৎ সংসদে গিয়ে যারা সাংসদ হয়ে বসেন, তারা আলোচনায় অংশগ্রহণ করেন, তার এলাকার তো বটেই, সেই সঙ্গে সঙ্গে সামগ্রিকভাবে তার রাজ্যের উন্নতির কথা ভাবেন এবং দেশের উন্নতির কথা ভাবেন। কিন্তু মুশকিলটা হচ্ছে যে ইদানিংকালে একজন সাংসদ রাজ্যের যে পাওনাগণ্ডাগুলো, সেই পাওনাগণ্ডাগুলো নিয়েই তাদেরকে বেশিরভাগ সময় বলতে দেখা যায় টেলিভিশনের ক্যামেরার সামনে, কিন্তু তারা সংসদে ততটা সরব হন না। সংসদের যে একসময় আমরা অসাধারণ কয়েকজন বাগ্মীকে পেয়েছি বাঙালি, তারা সেই জায়গাটা কি বেশ খানিকটা এখন দুর্বল হয়ে পড়েছে এটা মনে হচ্ছে? দেখুন, ব্যাপারটা হচ্ছে সারা ভারতবর্ষে হয়েছে। ক্রিমিনাল যখন ঢুকেছে, কেউ সমাজবাদী, কেউ বিএসপি, কেউ মার্ডারার, কেউ বিএসপি, ওই কেউ কানুন নামে রেপের চার্জেস আছে, এই সব লোকগুলো যদি পার্লামেন্টে ঢোকে, তারা কি আলোচনাটা করবে? তারা কি পড়ে আসবে, মানে বার্টন রাসেল পড়ে আসবে, বা একটা কোনো বিষয় নিয়ে তারা পড়ে আসবে? তারা তো, তাদের কাছে আমি আই কান্ট এক্সপেক্ট। আজকে কে কে পার্লামেন্টে গেছে? সোমনাথ চ্যাটার্জি গেছেন, ইন্দ্রজিৎ গুপ্ত গেছেন, আজকে হিরেন মুখার্জি গেছেন, জ্যোতির্ময় ভট্টাচার্য গেছেন, সুব্রমণিয়ম স্বামী গেছেন, বলে তো লাভ নেই, হি ওয়াজ আ ভেরি গুড স্পিকার। মধু দণ্ডবতে গেছেন, তো রাম মনোহর লোহিয়াকে আমরা পেয়ে, তো এইসব লোক পার্লামেন্টে গেছে। তাদের জায়গায় এখন কারা আসছে? তাদের জায়গাটা এখন আসছে যাদের প্রচুর টাকা করেছে। সে সাদা টাকা তো ছেড়ে দিন, সাদা টাকা তো অন্যায় করেনি, কালো টাকাতে তারা ক্রিমিনাল ছিল। বিহারের শাহাবুদ্দিন একটা পরিষ্কার ক্রিমিনাল, সেই লোকটাকে আপনি, সে মারা গেছেন ঠিক আছে, কিন্তু এটা ক্রিমিনাল। সে সিওয়ান থেকে জিতে গিয়ে সে পার্লামেন্টে 3 বার জিতে গেল। এই সব লোক যদি আপনার চিফ মিনিস্টার মানে এমপি হয়ে ঢোকে, এদের কাছ থেকে আপনি কি আলোচনা করবেন? পার্লামেন্টের মধ্যেও কিন্তু লিটারেচার হয়, পার্লামেন্টের মধ্যেও কিন্তু ইম্পর্টেন্ট টপিকসে হয়, কি পারচেজ। এই যে আপনি চিন্তা করুন, আজকে গতকাল এনএসজি নিয়ে এই যে আলোচনাটা, এই এনএসজি নিয়ে প্রথম আলোচনাটা কিন্তু দুজন করেন, এক ইন্দ্রজিৎ গুপ্ত ভার্সেস অরুণ নেহেরু। এই অরুণ নেহেরু উত্তর দেন কেন আমাদের এনএসজিটা দরকার। যখন ইন্দ্রজিৎ গুপ্ত যে বক্তব্যটা বলেন যে তারা কি পার্মানেন্টলি থেকে যাবে ওখানে, তখন বলেছিল না, সামান্য কাজটা করে তারা ফিরে যাবে তাদের কোয়ার্টারে। এই ঘটনাগুলো কিন্তু আজকে যদি দেখেন, এই আলোচনার মধ্যে কে ছিল? ইন্দ্রজিৎ গুপ্ত প্রশ্নগুলো তুলেছিলেন, উত্তরকে দিয়েছেন অরুণ নেহেরু। আপনি কি এখন এক্সপেক্ট করেন বিজেপির যে নেতা যে কুস্তিগিরদের সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করেছেন, তার কাছে এইসব কথাগুলো তোলা, আর শাহাবুদ্দিনের কাছ থেকে তোলা? বা আমাদের বাংলাতেও বেশিরভাগই মানে স্লিপিং পার্টনার হয়ে বসে আছে, সেই তো 3-4 জন। কেউ ভুল ইংলিশে বলছেন, কেউ ঠিক ইংলিশে বলছেন, কেউ ভুল হিন্দিতে বলছেন, কেউ ঠিক হিন্দিতে বলছেন। এই লোকরা গিয়ে পার্লামেন্টে কতটুকু কথা তুলবে? তাদের ভেতরটা তো ফাঁপা,
এটাই তো মুশকিল হয়ে যাচ্ছে বাংলায়। বাংলার রাজনৈতিক সংস্কৃতিটা কিন্তু অনেকটা নেমে গেছে। কারণ আমি ফিল্ম স্টার নিশ্চয়ই নিতে পারি, ফিল্ম স্টারদের পড়াশোনা থাকা দরকার। ফিল্ম স্টারদের পড়াশোনা না থাকলে ফিল্ম স্টাররা গিয়ে কি আলোচনাটা করবে? একটা খালি সংখ্যা বাড়ানো, তারা তো অর্ধেক সময় আসবেই না। এই যে আসানসোলে প্রার্থী হয়েছে শটগান, এ তো বিজেপি প্রথম তো বিজেপি ছিল, বিজেপির ওখানে তো যেতই না পার্লামেন্টে, যেতই না, তাই বাধ্য হয়ে বিজেপি সরিয়েছে, এখন এখানে এসে একটা জায়গায় দল ভারী করেছে। এই সব লোক সেখানে আমি কি, আমরা বাঙালিদের যে গর্বটা ছিল সেটা পার্লামেন্টে কিন্তু অনেকটা কমে গেছে। সেই রকম পার্লামেন্টেরিয়ান আমাদের বাংলাতে নেই এখন, মানে কমে গেছে, কমছে, এটা খুব খারাপ। পার্লামেন্ট ইলেকশন চলছে, মানে সাধারণ নির্বাচন চলছে, আর সেই সাধারণ নির্বাচনে পার্লামেন্টে যাবেন প্রতিনিধিরা, বাংলা থেকে 42 জন যাবেন, বিভিন্ন দলের প্রতিনিধি হয়ে যাবেন। তাদের মধ্যে বাঙালি কতজন থাকবেন, যে দাবিটা অরিন্দম দ্বারা করেছেন সেই দাবিটা কতদূর রাখা হবে সেটার দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আমি একটা অন্য প্রসঙ্গে আসবো অরিন্দম দা, সেটা হচ্ছে ইদানিং যে বিষয়গুলো উঠে এসেছে, ইস্যুগুলো উঠে এসেছে এবারের ভোটের আগে, বারবার উঠে আসছে মঞ্চে, সভামঞ্চে যখন বক্তৃতা দেখতে পাচ্ছি তখন সিএএ এর বিষয়টি উঠে আসছে, এবং সেই বিষয়টি তুলেও ভোট চাওয়া কিংবা ভোট না দেওয়ার দাবিগুলো উঠছে বিভিন্ন দলের তরফ থেকে। আর কি একটা কথা, সিএটা নিয়ে পুরো মিথ্যাচারিতা, বুঝলু কি, আর কিছুই না, সাধারণ বাঙালিকে শেষ করে দেওয়ার একটা চক্রান্ত। আমি আর কিচ্ছু বলবো না। আমি একটা কথা বলি, ভারতের মানে সংবিধান 1,45,000 শব্দ আছে, আমেরিকার সংবিধানে 4,200 আছে। সেখানে আমাদের পুরো ভিত্তিটা কিন্তু হচ্ছে গণতান্ত্রিক, আমরা যেন রাষ্ট্র এবং ধর্ম নিরপেক্ষ। মানে আমার বক্তব্য হচ্ছে, আমি কি করে নির্দিষ্ট কয়েকটা ধর্মকে দিতে পারি না। সংবিধান আমাকে সেই পারমিশন দেবে না, অনুমতি দেবে না। তাহলে তো মুসলিমদের মধ্যে আজকে যদি আপনি পড়েন ভালো করে, সম্ভবত খালিল গিবরানের কাইট রানার বলে একটা বই আছে, সেখানে একটা বিখ্যাত কথা আপনি দেখেন, হাজারাজ, পাস্তুন আর হাজারাজদের মুসলিম, তাদের কিভাবে শেষ করে দিয়েছে আফগানিস্তান। তাদের জন্য তো আমরা একটু বলি না, একটু বলতে অসুবিধা কি আছে? কটা থাকবে, অবলা মানুষকে আমরা জায়গা দেবো, নিশ্চয়ই দেবো, তাদেরও দিই, আহমেদিয়াদের দিই, অসুবিধা কি? তারাও তো ভীষণভাবে মানে নির্যাতিত, তাদের কেন দেবো না? আমরা পার্সিদের কথা চিন্তা করছি, শিখদের কথা চিন্তা করছি, হিন্দুদের কথা চিন্তা করছি, ঠিক আছে। এইবার আরেকটা প্রশ্ন আছে, মজার ঘটনাটা দেখুন কি লেখা আছে। সে যদি নিপীড়িত হয় মাইনরিটি বলে, পাকিস্তান জানাবে, পাকিস্তান পুলিশ গ্রহণ করবে একটা কমপ্লেন, বাবা আমার এখানকার মুসলমান ধর্মের লোকেরা হিন্দু তোমাদেরকে মেরেছে, সেই জন্য কমপ্লেন গ্রহণ করলাম, এবং এই কমপ্লেন নিয়ে তুমি কি ইন্ডিয়াতে চলে যাও। পাকিস্তান কি গণ্ডমূর্খ তো নয়, আর যাই হোক, পাকিস্তান খারাপ দেশ, মানে ধর্মান্ধ দেশ, নিজেদেরই শেষ করবে। আচ্ছা, আফগানিস্তানও বলবে থানায় গিয়ে, ওরা পুলিশ বলবে যে হ্যাঁ দিয়ে দিচ্ছি সার্টিফিকেট, কোনো অসুবিধা নেই, আমরা মুসলমান, তোমাদের হিন্দুদের খুব খারাপ করেছি, অত্যাচারিত হয়েছে, সার্টিফিকেট দিয়ে দিলাম, এই সার্টিফিকেটই ভারতবর্ষে চলে যাও, অমিত শাহ মোদি তোমাকে একদম রেডি আছে সিটিজেনশিপ দিয়ে দেওয়ার জন্য। আপনি ভাববেন তো এটা সম্ভব? একবার যদি এটা ঘোষণা করে কোনো দেশ, দেখুন ইদি আমিনের সময় চলে গেছে, ইদি আমিনের বিষয় অন্য ব্যাপারটা ছিল, মানে তাকে আরো বেশি খারাপ করে দেখিয়েছে হচ্ছে ওয়েস্টার্ন মিডিয়া, কারণ ব্রিটিশদেরকে মৌচাকে ঢিল মারলেই ব্রিটিশ আমেরিকাকে মারুন, দেখবেন আপনার নামে সব থেকে খারাপ ভাষাতে কথা ওরা বলবে, সব থেকে খারাপ প্রচারটা করবে। কিন্তু ইদি আমিনের সময় চলে গেছে। আমার বক্তব্য হচ্ছে, মাইনরিটি যে দেশেই আক্রান্ত হবে, ইউনাইটেড নেশনস কি বসে থাকবে? একদম বসে যাবে। আজকে ইসরায়েল যা করছে ভালো নয়, কিন্তু একই সাথে ইউনাইটেড নেশনস তো আলোচনা হয়েছে, যুদ্ধবিরতি তো হয়েছে। একজন সার্টিফিকেট থাকলে তার কতটা সুদূর প্রসারী, সেটা সেই ভূমিকাটা আপনি বুঝতে পারছেন। তো আপনি সার্টিফিকেট নিলে যদি ইউনাইটেড নেশনসকে, তারপরের দিনই পাকিস্তান আফগানিস্তানের ওপর আরো বেশি চাপ শুরু হবে। সুতরাং এমনকি ব্ল্যাকলিস্ট পর্যন্ত করতে পারে, টেরর স্টেট বলে করতে পারে। সুতরাং এরপর একটা কথা বলি, তাহলে আমাদেরও, তাহলে যদি এবার বৌদ্ধরা বলে আমরা একটু থাইল্যান্ডে চলে যাব, আমাদের একটু, ভাই হিন্দু ধর্মের মানুষরা অনেক বৌদ্ধ মন্দির ভেঙেছে, এটা তো অস্বীকার করেন নেই, এটা তো বইতে আছে। তো এবার যদি বৌদ্ধরা বলে আমরা থাইল্যান্ড চলে যাব, আমাদের এখান থেকে সার্টিফিকেটটা দাও, দেবে মোদী, অমিত শাহ, নরেন্দ্র মোদী এগুলো দিয়ে দেবে, বা বিজেপি দিয়ে দেবে, হ্যাঁ আমরা অত্যাচার করেছিলাম, তোমরা থাইল্যান্ড চলে যাও। ঘটনাটা হচ্ছে এগুলো বাতুলতা,
এগুলো বাতুলতা। এই সার্টিফিকেট কেউ আনতে পারবে না কোনোদিন। কে কোন জায়গায় কার বাবা কোথায় জন্মেছে সার্টিফিকেট আমাকে পরে বানাতে হয়েছে। আমাদের সময় ছিল না, আমার এখন বয়স 53। সে সার্টিফিকেট তো এসছে 10-15 বছর ধরে। কে কার সার্টিফিকেট ধরে বসে আছে, এটা কিচ্ছু না। ব্যাপারটা হচ্ছে পাওয়ারে আমাকে থাকতে হবে। আইডলস মাইন্ড ইজ ডেভিলস ওয়ার্কশপ। ওনাদের এই যে যেরকম আমাদের ইনভেস্টমেন্ট করেছিল এসবিআইতে, বন্ডটা যেরকম শয়তানির মানে শয়তানের বাসা যেরকম হয়, একেবারে মানে বদমাইশি করে করা, ধরা পড়ে গেছে, এখন আর কিছু বলতে পারছে না। কিন্তু এইরকম করে সিএ করে বাংলাকে শেষ করা, এনআরসিতে করে। আসামে তো হিন্দু বেশি আটকে আছে ডিটেনশনে, পারছে আসামের বকে বলতে এবার হিন্দুদের ঢুকিয়ে দাও সিএ করে। আর এখন তো আরেকটা ঘটনা বলে, আজ অব্দি কিন্তু এখনো পর্যন্ত কেউ মানে ওই যে মাঝে মাঝে একজন দেখবেন বিজেপির একজন এমএলএ আছে চার্লি চ্যাপলিনের মতন গান টান মানে একটু অ্যাক্টিংও করেন, গানও গান, ওনার নামটা আমি ভুলে গেছি, এবার এমপি সিটে দাঁড়িয়েছে, হরিণঘাটা না কোথাকার একজন এমএলএ। তো গল্পটা হচ্ছে যে উনি করেছেন, উনি আগে এত চিৎকার করেছিলেন, উনি আগে নিজেকে অসীম সরকারের কথা বলছেন, হ্যাঁ বেনাগরিক তো বলেননি উনি। একজনও কেউ এখনো পর্যন্ত সিএ অ্যাপ্লাই করলো না, অথচ সিএ নিয়ে এত কথা একজনও কেউ অ্যাপ্লাই করেনি। তাহলে ওই ঢাল করতাল নিয়ে কতগুলো সংকে নিয়ে এসে বার করে ফেলেছিল। সে কখনো বারাসত, তারপর ওই যে অসীম সরকার করেছে। কিন্তু এদের তো পুরো ব্যাপারটা যদি মানে একটা রসিকতায় নিয়ে যায়, বাতুলতায় নিয়ে যায়, তাহলে তো আর কিছু বলার নেই। কিন্তু সিএ ব্যাপারগুলো আমি খুব স্পষ্ট আপনাকে বললাম, এটা সম্ভব কিনা ভেবে দেখবেন, এরপর বাঁচবে কি? এই যে আমি অ্যাপ্লাই করলে হয়ে যেত, তাহলে অ্যাপ্লাই করে কমিটিটা কে রেখেছে, কমিটিটা কে গড়বে, সেটাও তো প্রশ্ন। আজ তো কমিটি নিশ্চয়ই আমেরিকা থেকে লোক এসে করবে না, দিল্লি থেকে এসে বসে সে কি বুঝবে, কতটা বুঝবে? এই সব যে কথাগুলো বলা হচ্ছে না, পুরো বিষয়টা কিন্তু ভুলে ভরা। এই ভুলটাকে কিন্তু এবার মেরামত করা দরকার। অবলা মানুষ, আক্রান্ত মানুষকে নিশ্চয়ই জায়গা দেবো। ভারতবর্ষে এটা সংস্কৃতি, দাও সেটা। তোমরা তো রোহিঙ্গাদের জন্য পাঠাচ্ছ, রোহিঙ্গা ভাগাও করছো। আরে এই হর্ষবর্ধন সিংরা যার দাঁড়ানোর কথা ছিল, সে তো গিয়ে একগুচ্ছ জিনিস দিয়ে এসছে আপনার, ওকে ওই নামটা কি, ওই বাংলাদেশে, সেখানে গিয়ে ওদেরকে রোহিঙ্গাদের দেওয়ার জন্য দেওয়া হয়নি ভারতবর্ষ থেকে। তাহলে এতগুলো গল্প করছো, গল্প করে লাভ নেই, জিনিসটা বাস্তবটা বোঝো। আদপে বিজেপি এবং ওই রাজু বিস্তা বলে আরেকজন আছে যে বাজে বাজে গোর্খাল্যান্ড চেয়ে বসে, আরে ভাড়া করা, মণিপুরের থাকিস তুই, এখানে দার্জিলিং এ এসে এমপি হয়ে গিয়ে যা খুশি বলছে। মানে উত্তরবঙ্গকেও মানে ভাগ করার যে প্রচেষ্টা, সেটাও আটকানো হবে। আমি বলে দিলাম, বাঙালি জাতীয়তাবাদ এমন জায়গায় যাবে, পুরো বাংলাটা, পুরো পশ্চিম বাংলা বলবো, বাংলা আলাদা কিছু নেই, সেই পশ্চিম বাংলাতে আমরা কিন্তু একভাবেই থাকবো। এবং গোর্খাল্যান্ড সমস্যা আমি এখনো মনে করি গোর্খারা ভাইয়ের মতন থাকবে। গোর্খাদেরও একটা জায়গায় যদি দুঃখগুলো বা যন্ত্রণাগুলো মিটিয়ে দেওয়া যায়, তারাও একটা সময় হয়তো গোর্খাল্যান্ড দাবি থেকে সরে আসবে। আমাদের ওয়েলফেয়ার স্টেট, আমাদের দেশ অবশ্যই ভালো চায়, প্রত্যেক মানুষের কল্যাণকারী রাষ্ট্র। কিন্তু সেই কল্যাণকারী রাষ্ট্রে বেশ কিছু সমস্যা তৈরি হয়, যে সমস্যাগুলো থেকে ফায়দা তোলার চেষ্টা করে হয়তো রাজনৈতিক দলগুলো। সিএ সেরকমই হয়তো কোনো একটা সমস্যা, যেটা সম্পর্কে মানুষের মনের ভেতরে এখনো পর্যন্ত প্রচুর ভুল ধারণা এবং বিস্তারিত আলোচনা প্রয়োজন, যদিও আমাদের সময় খুব কম। আমি একদম শেষের দিকে চলে এসেছি। এই পর্বে একটা প্রশ্ন অবশ্যই করব, সেটা হচ্ছে এই আন্দোলনটা জাতীয় বাংলা পরিষদের আন্দোলন শুরু থেকে ছিল না, এটা বাংলা পক্ষের আন্দোলন ছিল এবং আপনি তাতে ছিলেন, বাংলা পক্ষ থেকে বেরিয়ে এসেছেন। অস্বীকার করার নেই, বাংলা পক্ষে আমি 3.5 বছর ছিলাম। আমি এখনো কোনোদিন, আমি বেরিয়ে আসার পরও কিন্তু বাংলা পক্ষকে নিয়ে কিন্তু কোনো বিষোদ্গার করিনি। আমি এখনো মনে করি 500টা অর্গানাইজেশন হোক না, একদিন একসাথে সবাই আসবে, হতেই হবে, বাঙালির একটা ডিমান্ড। মানে সেক্ষেত্রে হাতে হাত মিলিয়ে লড়াই করতে হবে, সেটা করতেই হবে, বলে লাভ নেই, থেমে গেলে হবে না। কিন্তু কিছু জায়গায় মতভেদ আমার হয়েছিল, কিছু নীতিতে, কিছু এইতে। যেরকম দেখবেন, আমরা জাতীয় বাংলা পরিষদ জয় পশ্চিমবঙ্গ বলি, আমরা জয় বাংলা বলি না, কারণ এটা নিয়ে এত রকম মানে খিচুড়ি হয়ে যাচ্ছে। আমরা গুটকাখোর কথাটা কিন্তু বলিনি, কারণ একটা জিনিস হচ্ছে, মানুষকে আমরা ঘৃণার বার্তা দিইনি। এতগুলো এক্সাম্পল দিলাম, তো ঘৃণার বার্তা তো আমরা কাউকে দিইনি। কিন্তু এটাও ঠিক, আজকে বাঙালির ওপর এসে নাচবে মাথার ওপর। এই আপনি যে প্রথম একটা বললেন, আমি বলে দিচ্ছি, আপনাকে বলতে হবে না, মার্লিন গ্রুপ করেছে।
ওদের ভেতরে কতটা ঘেন্না ঘৃণা কতটা যন্ত্রণা সেগুলো বোঝা যাচ্ছে। মানে বাঙালিকে যন্ত্রণা দেওয়ার জন্য এরা এসছে। তাদেরকে পাল্টা দাও, গণতান্ত্রিকভাবে দাও, বেশি দিন চুপ করে বাঙালি থাকবে না। কারণ আমি যখন বলি আমরা পরিষ্কার রাস্তায়, দেখুন 4 মাসে আমরা মিছিল করে ফেলেছি, ঠিক আছে, আমরা বাঙালি আসছে। এবং খেয়াল করে দেখবেন যদি আমাদের মিছিলটা দেখেন, প্রচুর, আমরা কিন্তু কাউকে ডিম ভাত খাইয়ে আলুর দম খাইয়ে বা কাউকে টাকা দিয়ে আনিনি। সেদিন স্বেচ্ছায় মিছিলে এসছে লোক। আমাদের 4 মাসে যদি আমি 300 লোক আনতাম, লোকে হাসতো, আপনিও হাসতেন, সবাই হাসতো যে ভাড়া করে এনেছে। তা তো আনিনি। আমাদের 120 জন লোক পরিষ্কার ছিল মিছিলে, তারা পুরো হেঁটেছে এবং পুরো শুনেছে, আমরা মিছিল শেষ করেছি। এবং আমরা কিন্তু 10-12টা পথসভা করে ফেলেছি। মাধ্যমিক আর ভোটটা না থাকলে আমরা আরো বেশি এগিয়ে যাব। কারণ আমাদের আমরা 15টা জেলায় এখন গেছি। জাতীয় বাংলা পরিষদ তার জায়গা থেকে তারা পরিষ্কার কিছু কিছু জায়গা বলেছে। এবং ভবিষ্যতে যদি মনে করে বাঙালি বলে তোমরা রাজনৈতিক দল করো, জাতীয় বাংলা পরিষদ সেখানে পিছুপা হবে না। ভোটে লড়বেন? পিছুপা হবে না, আমি তো বললাম। আমাদের সেই জায়গায় পলিটিক্যাল কনস্টিটিউশন সেগুলো করতে লাগবে। যদি বাঙালি বলে করব, বাঙালির ডিমান্ড তো, আমরা বাঙালির জন্য আছি, এই জন্যই পরিষ্কার কথা। এই জায়গাতে আছি, জয় পশ্চিমবঙ্গ এই জন্য বলি, জয় জেভিপি এই জন্য বলি, এবং বাঙালির জয় হোক এই কথাটা সবসময় আমরা বলি। এবারে একটু ডাক্তারবাবুর প্রশ্ন করব। নিশ্চয়ই। সেটা হচ্ছে এই মুহূর্তে প্রচন্ড একটা গরম, তীব্র দাবদাহ, রাজনৈতিক নেতারা গলা ফাটাচ্ছেন এবং তারা অসুস্থ হয়ে পড়ছেন। আমরা দেখতে পেলাম রিসেন্টলি একজন অসুস্থ হয়ে পড়লেন, জাতীয় স্তরের বিজেপি নেতা। তো এই দাবদাহটা থেকে বাঁচবার জন্য কি দরকার, একদম লাস্টলি, একদম শেষে এই সাজেশনটা? পরিষ্কার কথা হচ্ছে, দেখুন, সুতির জামা কাপড় পরিহিত হওয়া, হালকা রঙের, এবং প্রচুর পরিমাণে জল খান, সেটা খনিজ পদার্থের সাথে, অর্থাৎ ওআরএস, ডাবের জল, তারপর হচ্ছে ফলের রস, বাড়ির বানানো শরবত যথেষ্ট, তার সাথে ঝাল মশলা খাবেন না, জল টানবে। আর 2 নম্বর হচ্ছে ফলটা খান, শাকসবজি খান, ফলের মধ্যে জলীয় পদার্থ যেখানে বেশি, অর্থাৎ তরমুজ অথবা মুসম্বি, যেটা হোক। আর যেটা বলবো, ঠান্ডা পানীয় বারবার খাবেন না। ঠান্ডা পানীয় কিন্তু জল টানবে শরীর থেকে, অনেক ঠান্ডা পানীয় দোকানের যে কার্বোনেটেড ওয়াটার অনেকগুলো টানে, সেই ক্ষেত্রে কিন্তু বারবার পিপাসা পাবে, তখন কিন্তু বারবার আপনি পান করবেন এবং পেটের ওপর কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়বে। আর ছাতা নিয়ে যতটুকু ক্ষমতা ততটুকু করুন, ক্ষমতার বাইরে যাওয়ার দরকার নেই। বয়স্ক মানুষদের অনুরোধ করব, আপনারা গিয়ে লেকে গিয়ে কৃত্রিমভাবে হাসতে যাবেন না। রোদ পর আগে সকাল প্রাতঃভ্রমণ করুন, তাও বাড়িতে চলে যান। বাচ্চাদের ক্ষেত্রেও 12টা থেকে 5টা, এবং স্কুলে যদি থাকে তাদের যেন ফ্রিকুয়েন্ট, মানে একটা জলপানের একটা বিরতি দেওয়া হয়, তাহলে ঠিক থাকবে। মাঠে যেতে দেওয়া উচিত না 12টা থেকে 5টা। এইগুলো যদি মেনে চলতে পারি। আর মানে নেতাদের কথা বললেন, অসুস্থ নেতারা, আজকে কিছু তো নেতাদের জন্যই তো আমাদের এটা ফেস করতে হচ্ছে। পাশের জমিটা কেটে নেই, জল নেই, মানে ওখানে কোনো জায়গায় দেখবো পুকুর, পরের দিন ভরাট হয়ে গেছে, আপনি ঘুমোলেন, পরের দিন ভরাট হয়ে গেল, উঠতে ভরাট হয়ে গেল। এই যে করতে গিয়ে যে আমরা পরিবেশটাকে ক্ষতি করছি, পরিবেশ যে প্রতিশোধটা নিচ্ছি, সেটা নেতাদের জন্যই হচ্ছে, এবং সেটা সাধারণ মানুষের ওপর পড়ছে, নেতাদের ওপর পড়তে বাধ্য, কারণ তারাও মানুষ। তো এইটা বোঝার সময় এসছে। গাছ কম কাটুন। ইংল্যান্ড আমাদের লন্ডন বানানোর দরকার নেই গাছ কেটে, পুকুর ভরাট করিয়ে। আমাদের ঠিক আছে, আমরা যা আছি ভারতবর্ষের মানুষ, আমরা এই সোনার বাংলাতেই আছি, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি, এইটুকু বলতে। সোনার বাংলা নয়। যাই হোক, একদম একদম ঠিক। আর সেই জায়গা থেকে এই মুহূর্তে উত্তপ্ত ভারত তো বটেই, উত্তপ্ত বাংলা শুধুমাত্র যে পারিপার্শ্বিক পরিবেশের উত্তাপ সেরকমটাই নয়, সেই সঙ্গে সঙ্গে রাজনৈতিক উত্তাপটাও বাড়ছে। আর সেই সময় ডক্টর অরিন্দম বিশ্বাস আমাদের সময় দিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ অরিন্দম দা, নমস্কার, আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। আসলে বিষয়টা হচ্ছে যে বাঙালি তার পায়ের নিচে জমি কি হারিয়ে গিয়েছে জানি, অনেকেই স্বীকার করবেন না সেই বিষয়টা, কিন্তু সত্যি সত্যি যখন দেখতে হয়, শুনতে হয়, অন্য রাজ্যে যাওয়ার পর মচ্ছিখোর বাঙালি, যারা কর্মবিমুখ, যারা অলস, কিন্তু তারাই দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে উজ্জ্বল স্বাক্ষর রেখেছিল, রক্ত দিয়েছিল ভারতের স্বাধীনতার জন্য, সেটাও ভুলে গেলে বোধহয় চলবে না। ভুললে চলবে না যে গোটা পৃথিবীর কাছে ভারতের মুখ, দেশ মায়ের মুখ উজ্জ্বল করেছেন এরকম বাঙালির সংখ্যা হাতে গুনে শেষ করা যাবে না। অগুন্তি সেই সমস্ত নাম শুধুমাত্র গুনতির মধ্যে থাকেন না, তারা হেডলাইনে আসেন, অর্থাৎ শিরোনামে আসেন। সেই সব বাঙালিদের কথা স্মরণ করেই বাংলার জন্য লড়ে যাচ্ছেন অরিন্দম দ্বারা, লড়ে যাচ্ছেন আরও অনেকেই। সেই লড়াই
জারি থাকুক বাংলার জন্য, বাঙালির জন্য। এটুকু বলেই আজকের মুখোমুখি শেষ করব। সঙ্গে ছিলাম শান্তম চক্রবর্তী, ক্যামেরায় গুঞ্জন সাহা। নমস্কার।